দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশিদের জন্য সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রম বাজার। সৌদি নির্ভরতা কমিয়ে নতুন বাজার সম্প্রসারণ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির তাগিদ। দেশে কাটেনি এলপি গ্যাসের সংকট। আমদানি বাড়লে রমজানের স্বাভাবিক হওয়ার আশা বিইআরসির। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা স্থগিত চায় সিপিডি। তাড়াহুড়ো করে কার স্বার্থে এই পরিকল্পনা, প্রশ্ন সংস্থাটির। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বাংলাদেশিদের জন্য বিদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে। নির্ভরশীলতা বাড়ছে শুধু সৌদি আরবের উপর। তবে সেখানে গিয়ে অনেক কর্মীর কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্ধ শ্রমবাজার চালু, নতুন বাজার সম্প্রসারণ ও দক্ষ কর্মী তৈরি করতে না পারলে পিছিয়ে পড়বে অভিবাসন খাত। মাশরিক রাহাতের রিপোর্টে বিস্তারিত। গেল বছর বিদেশে গিয়েছেন 11,30,000 বাংলাদেশি কর্মী, যা এর আগের বছরের চেয়ে 12% বেশি। তবে সংখ্যায় বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমবাজারের পরিধি, খুলেনি বন্ধ শ্রমবাজারগুলোও। রেকর্ড সংখ্যক 7.5 লাখ কর্মী গেছেন শুধু একটি দেশ সৌদি আরবে, যা মোট কর্মসংস্থানের প্রায় 70%। এরপর সর্বোচ্চ কর্মী গেছেন কাতারে 1,07,000 জন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে এ দুটি দেশ বাদে বাকি দেশগুলোতে যেতে পেরেছেন মাত্র 20% মতো কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, অনেকদিন ধরেই নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো যাচ্ছে না, উল্টো বন্ধ হচ্ছে প্রচলিত শ্রমবাজারগুলো। আর সৌদি আরবে গিয়ে কর্মীদের কাজ না পাওয়ার অভিযোগ বাড়ছে। সৌদি আরবটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সেখানেই সবচেয়ে বেশি লোক গিয়েছে এর মধ্যে। কিন্তু সেখানেও বিভিন্ন নানা রকমের সমস্যা কিন্তু আছে, বিশেষ করে কর্মীদের আকামা, তাদের বেতন, তারপরে তাদের চাকরি পাওয়া, এই দুইটার কিন্তু জটিলতা খুব ব্যাপকভাবে আছে। পুরাতন যে শ্রমবাজারগুলো আছে সেই শ্রমবাজারগুলো আমাদের উন্মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং নতুন নতুন কিছু শ্রমবাজার যাতে উন্মুক্ত হয়। এছাড়াও ধরেন ইউরোপের যে শ্রমবাজারগুলোর ক্ষেত্রে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আসলে হচ্ছে না। বিশেষ করে ইন্ডিয়াতে গিয়ে আমাদের কর্মীদের ভিসা করতে হয়, সেই ভিসা করার ক্ষেত্রে একটা জটিলতা হয়। অভিবাসন খাতে গতি আনতে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ এবং দক্ষ কর্মী তৈরির উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের বাইরা পরিবারের ভাই ও বোনেরা যদি আমাদের সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে নির্বাচিত করেন। সিন্ডিকেট সম্পর্কে আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি যে আমি বাইরাতে যতদিন থাকবো ওই টাইমে কোনো সিন্ডিকেটের নাম বাইরে শোনা যাবে না, এবং সিন্ডিকেট আমি বাইরের অফিস থেকে ঝাড়ু দিয়ে বের করতে চাই। লিগাল যেসব রিক্রুটমেন্ট এজেন্সি আছে, আমাদের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে যারা সবাই মিলে বৈধ উপায়ে অনিয়ম দুর্নীতি মুক্ত সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার যেন তৈরি হয়, যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সক্ষমতার ভিত্তিতে যেন সে কর্মী পাঠাতে পারে, আমরা এটাকে নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই সেক্টরে যে আমাদের যে $30 বিলিয়ন অবদান, এটা বাইরা সদস্যদেরই অবদান। এদিকে সম্প্রতি বিদেশে কর্মী পাঠাতে নতুন করে আরো 252টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ নিয়ে দেশের সচল রিক্রুটিং এজেন্সির সংখ্যা দাঁড়ালো 2117-তে। মাশরিক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 2025-এর শেষ 3 মাসে দেশে এলপিজির আমদানি কমেছে 1,63,000 টন আগের বছরের একই সময়ের তুলনায়। ফলে দেশে সংকট দেখা দিয়েছে এলপি গ্যাসের। তবে চলতি বছরের জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আমদানি হলে এবং ফেব্রুয়ারিতে তা অব্যাহত থাকলে আসছে রমজানে এলপিজি গ্যাসের সংকট তৈরি হবে না। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন কথা জানানো হয়। সরকারি হিসাবে দেশে বছরে এলপিজির চাহিদা প্রায় 15 থেকে 17 লাখ টন, যার 80% ব্যবহার হয় রান্নার কাজে, 12% শিল্প কারখানায় আর 8% যানবাহনে। যা সরবরাহের জন্য অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে 50টির বেশি, যার মধ্যে 27টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত ও অনিয়মিতভাবে এলপিজি আমদানি করে এবং বাজারে সরবরাহ করে। তবে দেশের চলমান গ্যাস সংকট মূলত আমদানি কমে যায় বলছেন খাত সংশ্লিষ্টরা। যত টোটাল কোয়ান্টিটি মান্থলি ইম্পোর্ট করা হয় তার মধ্যে 40 to 50% স্পটে পারচেজ করা হয়। এখনকার গ্লোবাল ক্রাইসিসের জন্য স্পট মার্কেটে কার্গো নাই। এই কার্গো না পাওয়ার জন্য, প্রত্যেকটা কার্গো ডিলে হওয়ার জন্য মূলত এই সমস্যাগুলি তৈরি হয়েছে। এই কার্গো আমাদের আনতে হবে, খুঁজে যে কোনো জায়গা থেকে আনতে হবে। $180 কোনো কার্গো নাই।
রাজধানীতে এলপিজির বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় জানানো হয় এই খাতের আকার এখন $3.5 বিলিয়ন, যেখানে উদ্যোক্তারা বিনিয়োগ করেছে 40,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যবসা করতে তাদের দ্বারস্থ হতে হয় একাধিক প্রতিষ্ঠানের, নিতে হয় 28টি লাইসেন্স, যা বছর বছর নবায়ন করতে হয়। এসবে এক একটি প্রতিষ্ঠানকে বাড়তি 1.5 কোটি টাকা ব্যয় করতে হয়। এর সাথে রয়েছে কাস্টমস ডিউটি, ব্যাংক ঋণের সুদহার আর ঋণপত্র খোলার জটিলতা, যা এ খাতের জন্য বড় বাধা। এমন অবস্থায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে একক নিয়ন্ত্রক সংস্থা কার্যকর করার পরামর্শ বিশ্লেষকদের। একসময় মাত্র 80,000 1 লাখ টন ছিল, এখন 14 লাখ 15 লাখ 16 লাখ টন আসছে, সামনে 30 লক্ষ টন আসবে। So it is going to be a big business. So you need a dedicated regulator and a regulatory policy for LPG. গেল বছরের নভেম্বরে এলপিজি বহনকারী 170টি জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছে। ডিসেম্বরেও নিষেধাজ্ঞায় পড়েছে 29টি জাহাজ। ফলে ওই বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে 1,63,000 টন আগের বছরের একই সময়ের তুলনায়, যার প্রভাবে সংকট দেখা দিয়েছে গ্যাসের বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আমদানি হলে এবং ফেব্রুয়ারিতে তা অব্যাহত থাকলে আসছে রমজানে গ্যাসের সরবরাহ সংকট হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম, এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। তথ্য বলছে 2022 সালে 12,90,000 টন এলপিজি আমদানি হয়েছে দেশে। পরের বছর 10,000 টন আমদানি কমে দাঁড়ায় 12,80,000 টনে। আর 2024 সালে আমদানি বেড়ে দাঁড়ায় 16,10,000 টন। 2025 সালে আমদানি হয়েছে 14,65,000 টন এলপিজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। শেয়ার সূচক টিএসএক্স 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,958-তে। হাতবদল হয়েছে 379 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 220টির, আর অপরিবর্তিত আছে 68টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 4,999 এবং অ্যারাউন্ড 40 পয়েন্টসের একটি কারেকশন হয়। এখন ফাইনালি ইন্ডেক্স দাঁড়িয়েছে 4,959 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 400 কোটি টাকার মতো, অর্থাৎ মার্কেটে এখনো ইনভেস্টররা যথেষ্ট কমই পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে 27% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 56%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 17% কোম্পানির প্রাইসে। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে আল আরাফা ইসলামিক। অন্তর্বর্তী সরকারের তৈরি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা স্থগিত চায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। তাড়াহুড়ো করে কার স্বার্থে এই মহাপরিকল্পনা হচ্ছে এমন প্রশ্ন তুলেছে সংস্থাটি। তাদের অভিযোগ, বিশেষজ্ঞদের মতামত ছাড়াই 25 বছর মেয়াদী এই মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। অবসর অনুসন্ধান, গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ, রিফাইনারি সক্ষমতা সম্প্রসারণ, কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে 25 বছর মেয়াদী মহাপরিকল্পনা তৈরি করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, যা গত 8 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, এই মহাপরিকল্পনায় $30 বিলিয়ন ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের কথা বলা হয়েছে, যা দেশের জ্বালানি খাতে এলএনজি নির্ভরতা বাড়াবে। একই সাথে ধারাবাহিকভাবে বাড়বে গ্যাসের দাম, ব্যবহার বাড়বে জীবাশ্ম জ্বালানিরও। এছাড়া এই মহাপরিকল্পনার ফলে দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না বলেও মত সিপিডির। এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে এবং দেশে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ করবে এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগমনকে বাধাগ্রস্ত করবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। 3 ধাপে বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায়, যাতে ব্যয় হবে $192 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতামত না নিয়েই তৈরি করা এই মহাপরিকল্পনা
নির্বাচিত সরকারের করা উচিত বলে মনে করে সিপিডি। আমরা মনে করি যে নতুন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা যখন নির্বাচিত হয়ে আসবে তাদের পক্ষ থেকে একটি নতুন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত এবং অবশ্যই আমরা তা চাইব গবেষণাধর্মী, অংশগ্রহণমূলক এবং সকল পক্ষকে সঙ্গে রেখে দেশের চাহিদাকে মাথায় রেখে। খসড়া মহাপরিকল্পনায় বিদ্যুতের অতিরিক্ত চাহিদা দেখানো হয়েছে, যা বাস্তবসম্মত নয় মত সিপিডির। এখানে প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ কেনার সুযোগ উপেক্ষা করা হয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বের অন্যতম সুপারফুড অ্যাভোকাডো এবার চাষ হচ্ছে টাঙ্গাইলের সখীপুরে। পুষ্টিগুণ ও উচ্চ মূল্যের এই ফল বাণিজ্যিকভাবে আবাদে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। টাঙ্গাইল রিপোর্টার তুহিন খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সখীপুরের প্রত্যন্ত এক গ্রামে চলছে পাশ্চাত্যর ফল অ্যাভোকাডো চাষ। একটি দুটি নয়, 100-এরও বেশি গাছে ফল ধরেছে রীতিমতো। গত মৌসুমে এই অ্যাভোকাডো বিক্রিও হয়েছে স্থানীয় বাজারে। হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘর গ্রামকেই মানুষ চিনছে এখন নতুন ফল অ্যাভোকাডোর নামে। এটার যে পুষ্টিগুণ সেটা সবচেয়ে যতগুলো ফল আছে সবগুলোর চেয়ে বেশি, এবং এখানে যত ভিটামিনস থাকে, যত মিনারেলস আমাদের দেহের জন্য দরকার, মিনারেলস প্লাস ফাইবার প্লাস হার্টের জন্য যে হেলদি ফ্যাট, সব এখানে প্রচুর পরিমাণে আছে। সেজন্য এই অ্যাভোকাডোকে বলা হয় সুপার ফ্রুট। পেশায় চিকিৎসক এম এ সামাদ একান্ত শখের বশেই শুরু করেন অ্যাভোকাডো চাষ, কিন্তু এখন তা পুরোদস্তুর লাভজনক প্রকল্প। প্রতিটি গাছ থেকে গত বছর 40 থেকে 45 কেজি পর্যন্ত ফল পেয়েছেন তিনি। প্রতি কেজি বিক্রি হয়েছে 850 থেকে 1000 টাকায়। এটা খুবই আশার আলো দেখাচ্ছে যে এই দেশে, এই মাটিতে আমরা যদি একটু যত্নশীল হই এবং যারা কৃষিবিদ আছে, হর্টিকালচার স্পেশালিস্ট আছে, তাদের সাহায্য নিয়ে যদি আমরা চাষবাস করি তাহলে এখান থেকে প্রচুর কৃষকরা বেনিফিট হতে পারে, মুনাফা পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পাহাড়ি এলাকার মাটি অ্যাভোকাডো আবাদে উপযোগী। পরিকল্পিতভাবে আবাদ করা গেলে অ্যাভোকাডো হতে পারে দেশের সম্ভাবনাময় রপ্তানিমুখী ফল। একইভাবে অ্যাভোকাডো যদি আমরা ধরেন লোকাল পরিসরে পাহাড়ি এলাকাতে শুরু হয়েছে, এটা যদি আস্তে আস্তে বাড়াইতে পারি, একটা খুবই সম্ভাবনাময় ফল, যেটা পুষ্টির ঘাটতি চাহিদা ঘাটতি পূরণের ক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা করবে। আমরা মনে করি যে বাংলাদেশে অ্যাভোকাডোকে কমার্শিয়ালি এগ্রিকালচারের চাষাবাদের জন্য যা যা সহযোগিতা দরকার বাংলাদেশের কৃষি ডিপার্টমেন্ট দিবে, এবং অ্যাভোকাডো থেকে যদি আমরা কোনো ফাংশনাল ফুড অথবা পুষ্টিকর আর কোনো খাবার বানাইতে চাই, সেটা মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য আমরা ফুড টেকনোলজি নিউট্রিশনাল সায়েন্স ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও কৃষকদের আগ্রহের সমন্বয় ঘটলে বাড়বে অ্যাভোকাডো চাষ। এতে শুধু দেশের চাহিদাই মিটবে না, পাশাপাশি হয়ে উঠতে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী ফল, যা অর্থনীতিতে আনবে নতুন বিপ্লব, বলছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2025 সালে ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে চীনে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন দফার শুল্ক আরোপ সত্ত্বেও রপ্তানি বেড়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে $1.2 ট্রিলিয়ন। বুধবার প্রকাশিত হিসেবে এমন তথ্য জানিয়েছে চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর সাংহাইয়ের ইয়াংশান ডিপ ওয়াটার পোর্ট। সারি সারি কন্টেইনার, ট্রেনের ব্যস্ততা, সমুদ্রে যাত্রার অপেক্ষায় পণ্যবাহী জাহাজ। 2025 সালে চীনের এমন সব বন্দর দিয়েই বিদেশে রপ্তানি হয়েছে দেশটির ইতিহাসে সর্বোচ্চ $3.77 ট্রিলিয়ন সমমূল্যের পণ্য, এবং তাদের উদ্বৃত্ত বাণিজ্য দাঁড়িয়েছে $1.2 ট্রিলিয়ন। বহুমুখী বাজার ও শক্তিশালী শিল্প অবকাঠামোর কারণে চীন ঝুঁকি মোকাবিলায় সক্ষম। বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি এখনো দুর্বল, আর চীনের জন্য বৈদেশিক বাণিজ্যের পরিবেশ এখনো কঠিন। তারপরও প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিশাল বাজার, শিল্প কাঠামো এবং দক্ষ মানব সম্পদের কারণেই এই অর্জন। বাস্তবে ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রমুখী চীনা রপ্তানি কমালেও অন্য অঞ্চলে তা বেড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় বেড়েছে তাদের রপ্তানি। তাতে ঘাটতি পুষিয়ে নিয়েছে বেইজিং। ইইওর আন্তর্জাতিক বাজারে এখনো বিক্রি হচ্ছে ট্রাম্পের নাম লেখা নানান পণ্য, যা রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও বাণিজ্যিক বাস্তবতার প্রমাণ, বলছেন বিশেষজ্ঞরা। চীন অবশ্য বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক হওয়া উচিত সহযোগিতার, সংঘাতের নয়।
চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক লাভ, যাতে দুই পক্ষই সুফল পায়। বিষয়টি সারা বিশ্বের জন্য মঙ্গলজনক। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চীনের বাণিজ্য বেড়েছে 6% বেশি। 2025 সালে চীন ইইউ বাণিজ্যের পরিমাণ প্রায় 6 ট্রিলিয়ন ইউয়ান বা $850 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ইউয়ান চীনা পণ্যকে বিশ্ববাজারে সস্তা করেছে। পশ্চিমা দেশগুলোর মূল্যস্ফীতি ও চীনের অভ্যন্তরীণ মন্দা, এই দুই মিলেই তৈরি হয়েছে রপ্তানির জোয়ার। চীন ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই বহুপাক্ষিক বাণিজ্যের পক্ষে। মুক্ত বাণিজ্য প্রসারে তাদের উচিত একসাথে কাজ করা। একদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধ, অন্যদিকে চীনের রপ্তানির এমন প্রসার, দুইয়ের সংঘাতে আগামী বছরগুলোতে বৈশ্বিক বাণিজ্য আরো অস্থির হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আইএমএফ সতর্ক করে বলেছে, চীন যদি অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় বাড়ানোর বদলে শুধু রপ্তানির ওপর নির্ভর করে, তাহলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরো বাড়তে পারে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।